আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু বলে কিছু কখনো হয় না, থাকে শুধু চিরস্থায়ী স্বার্থ। কিন্তু সেই স্বার্থের সমীকরণ যদি মাত্র 48 ঘন্টার মধ্যে একেবারে 180 ডিগ্রি ঘুরে যায়, তবে তাকে ভূ রাজনীতির একটা মাস্টার স্ট্রোক ছাড়া আর কিছু বলা যায় না। এই দেখুন না, গত 2 মাস ধরে ঢাকায় অবস্থান করছেন ভারতের ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা প্রাপ্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, কিন্তু ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা নেতৃত্ব তার সঙ্গে একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ করার প্রয়োজনও বোধ করেননি। অথচ হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল একেবারে 180 ডিগ্রি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফর, তার পরপরই দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ও দেশে ফেরার ঘোষণা, এবং ঠিক তার পরদিনই ঢাকার প্রশাসন যেন এক চরম বাস্তবের মাটিতে আছড়ে পড়লো বলা যায়, অথবা তাকে আছাড় দেয়া হলো ওই ধোপার পাটের আছাড় দেওয়ার মতনই, সেটাও বলা যায়। আর এই আছাড়ের ফলাফলটা কি? ওয়াশিংটনের হোয়াইট হাউস আর দিল্লির সাউথ ব্লকের বার্তা পৌঁছতেই রাতারাতি বদলাতে শুরু করলো ঢাকার সুর। যে তারেক রহমান পাত্তা দিতে চাননি ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে, সেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের তারিখ নির্ধারণে ব্যস্ত হয়ে উঠেছেন তারেক রহমান। এখন শোনা যাচ্ছে ওই ব্রিক্সের বৈঠকে ভারতের আমন্ত্রণ পেয়ে সেখানে আসবার জন্য এখন আকুলি বিকুলি করছেন তারেক রহমান। গল্প শুধু এটুকুই নয়, ঢাকার গণভবন, যেটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন, সেটা ভাঙচুরের পর যেটুকু আস্ত আছে একটু নতুন করে তৈরি করে নিয়ে সেখানে নতুন জমানার বাংলাদেশ সরকার একটা মিউজিয়াম তৈরি করেছে, নাম জুলাই স্মৃতি জাদুঘর। আর নতুন জমানার ক্ষমতায় আসার পেছনে যতটা ছিল শেখ হাসিনার বিরোধিতা, ঠিক ততটাই আছে ভারত বিরোধিতা। সুতরাং এই মিউজিয়াম এক অর্থে ভারত বিরোধিতার মিউজিয়াম। সেখানে ভারতের সীমান্ত সন্ত্রাস নামে নানান গল্প কাহিনী আর তাদের ছবি, ভাস্কর্য, এসব লাইন দিয়ে সাজানো ছিল। দীনেশ ত্রিবেদীর কাছে এসব খবর যে ছিল না তা নয়, ছিল, কিন্তু তিনি যে ঢাকা সরকারের কাছে এ নিয়ে কিছু বলেছেন কখনো, এমন প্রমাণ নেই। কিন্তু তারেক সরকারের এখন এমন ভয় কাঁপুনি হাল যে তারা কোনো ঝুঁকি আর নিতে চায় না। মিউজিয়াম থেকে সরিয়ে ফেলেছে বিএসএফ এর গুলিতে নিহত ফেলানির ভাস্কর্য সহ, ফেলানি খাতুন, তার ভাস্কর্য সহ সমস্ত ভারত বিরোধী প্রদর্শন সামগ্রী। সেই যে কথায় আছে না, বসতে বললাম সে কান ধরে নাক্ষত দিতে শুরু করলো, অনেকটা যেন তেমনই। কিন্তু হঠাৎ কেন এই আতঙ্কের ছায়া? কেন গণভবনের ইতিহাস থেকে রাতারাতি ছাঁটাই করতে হলো ভারত বিরোধী বার্তা? কে বলেছিল? কার কথায়? দিল্লির কি কোনো গোপন চাপ কাজ করছে, নাকি আমেরিকার বার্তাবে ঢাকা এতটাই ব্যাকফুটে গেছে যে ভাবছে কি করলে ভারতকে খুশি রাখা যায় সেইটা এখন দেখি। আজকের এই বিশেষ পর্বে আমরা ডিকোড করব ভূ রাজনীতির এই নতুন খেলা। ঘটনার সূত্রপাত বুঝতে হলে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে। সাউথ ব্লক যখন প্রথা ভেঙে একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকের বদলে 3 বারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে পাঠায়, তখনই একটি স্পষ্ট বার্তা ছিল। শুধু তাই নয়, ইতিহাস গড়ে ত্রিবেদীকে দেয়া হয় ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা। দিল্লির বার্তা খুব পরিষ্কার ছিল, ভারত ঢাকার সঙ্গে কথা বলতে চায় সরাসরি রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের ভাষায়।
কেবল ওই কূটনীতির কেতাবি ভাষায় নয়। কিন্তু গত 2 মাস ধরে ঢাকায় যা দেখা গেল তা ছিল এক ধরনের সচেতন দূরত্ব তৈরি করা। বাংলাদেশের ক্ষমতায় থাকা নতুন নেতৃত্ব বাংলাদেশ ফার্স্ট নীতির অজুহাতে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের আবেদনটা এক প্রকার ঠান্ডা ঘরে পাঠিয়ে রেখেছিল, কোনো গুরুত্বই দেয়নি। মালয়েশিয়া, চায়না সফরে ব্যস্ত ছিলেন তারেক। তুর্কি আর পাকিস্তানের সঙ্গে মহব্বত জোরদার করায় ব্যস্ত ছিলেন জনাব তারেক। তিনি সময় পাচ্ছিলেন না ভারতের রাষ্ট্রদূতকে সময় দেয়ার। ঢাকার নতুন নির্ধারকরা হয়তো ভেবেছিলেন নয়াদিল্লিকে এড়িয়ে ওয়াশিংটন, বেজিং এবং আঙ্কারার সাথে ভাব করলে, আর ওদিকে রাওয়ালপিন্ডি তো আছেই, এই ভাবটা করলেই তারা আঞ্চলিক ভারসাম্য তৈরি করে ফেলবেন। প্রায় 2 মাস ধরে সাউথ ব্লকের এই হেভিওয়েট দূতকে কার্যত ঝুলিয়ে রাখা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে নীরবতা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো তা বড় কোনো ঝড়ের পূর্বাভাস। দিল্লি ঝড় হয়ে অপেক্ষা করছিল সেই দিন থেকে যেদিন তারেক রহমান ভারতের থেকে সচেতন দূরত্ব তৈরি করে বেজিংয়ের প্রণয় ডোরে নিজেদের বন্দী করছিলেন। দিল্লি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল, কখন ঝড় হয়ে ঝাঁপিয়ে পড়বে সেই সময়ের। ঠিক এই পরিস্থিতিতে ঘটে ভূ রাজনৈতিক সমীকরণের সবচেয়ে বড় একটা মোড়। ট্রাম্প প্রশাসনের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর 3 দিনের সফরে ঢাকায় পা রাখেন। ঢাকায় এসে তিনি বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে বৈঠক করেন ঠিকই, মানে তাদের সাথে বৈঠক করেছেন, কিন্তু কূটনীতির আসল খেলাটা খেলে যান অন্য জায়গায়। ঢাকায় অবস্থানকালেই মার্কিন দূত সার্জিও গোর সরাসরি বৈঠকে বসেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে। যেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে 20-22 মিনিটের বৈঠক করেন সার্জিও গোর, সেখানে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টা 20 মিনিটের বৈঠক করেন। আরও আছে, বাংলাদেশ সরকারের দেয়া লাঞ্চ ডিনার যিনি প্রত্যাখ্যান করেন, সেই সার্জিও গোর প্রাতরাশ সারেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে। কি বার্তা দিতে চাইছেন আমেরিকান দূত সেটা বুঝতে কারো অসুবিধে হয়? আর কূটনৈতিক মহলকে যা সবচেয়ে বেশি চমকে দিয়েছে সেটা হলো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে ওয়াশিংটন এবং দিল্লির সুর যে এখন পুরোপুরি এক। আমি আমার গত বেশ কয়েকটি ভিডিওতে একই কথা বলেছি যে বাংলাদেশ নিয়ে ভারত এবং আমেরিকা এখন এক সুরে চলছে এবং এখানে আমেরিকাকে দেয়া হয়েছে আপার হ্যান্ড। সেটা সার্জিও গোর এই বার্তা খুব স্পষ্টভাবে ঢাকার টেবিলে গিয়ে রেখে এসেছেন। ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এখন থেকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সুরক্ষার চাবিকাঠি দিল্লির হাতেই থাকবে। ওয়াশিংটন কোনোভাবেই এই অঞ্চলে এমন কোনো অস্থিরতা বা ভারত বিরোধী ক্ষমতার উত্থান সমর্থন করবে না যা আঞ্চলিক নিরাপত্তা বিনষ্ট করে। যে আমেরিকা বা পশ্চিমের কার্ড খেলে দিল্লিকে চাপে রাখার পরিকল্পনা করেছিল বাংলাদেশ, সেই আমেরিকার দূত নিজেই যখন ঢাকায় বসে দিল্লির দূতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সারেন, তখন ঢাকার জন্য বার্তাটা বুঝতে বাকি থাকে না। এরপরেও বার্তা না বুঝলে তাকে গর্ধ প্রজাতির জীব আখ্যা দিতেই হয়, রাজনীতিক বা কূটনীতিক নয়। সার্জিও গোরের ঢাকা ছাড়ার ঠিক পরপরই দিল্লি থেকে নেমে আসে দ্বিতীয় আঘাত। নয়াদিল্লিতে একটি সংবাদ সম্মেলন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ঘোষণা দেন তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছেন। এই সংবাদ সম্মেলনের রাজনৈতিক টাইমিং এতটাই সুনির্দিষ্ট ছিল যে মুহূর্তের মধ্যে ঢাকার রাজনৈতিক ও প্রশাসনিক অন্দরে একেবারে ভূমিকম্প শুরু হয়ে যায়। শুধু তাই নয়,
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে খুব মেপে একটা বিবৃতি দেয়া হয়। বাংলাদেশ যখন বলছে এগুলো বন্ধুত্বের লক্ষণ নয়, ভারত বন্ধুত্ব চাইছে কিন্তু কাজ যা করছে তা বন্ধুত্ব ভাঙার মতো, যেন ওখান থেকে যেন শেখ হাসিনা কোনো রকম ভাষণ না দিতে পারেন ভারতে বসে, সেটা ভারতকে দেখতে হবে। একবার নয়, অনেকবার বলেছে ভারত, শুধু ছোট্ট করে জানিয়ে দিয়েছে শেখ হাসিনা ভারতের অতিথি হিসেবে আছেন এবং তার বক্তব্যের স্বাধীনতা বা তার কৌশলগত অবস্থানের ওপর দিল্লির সম্পূর্ণ অফিসিয়াল নিয়ন্ত্রণ চাপানোর প্রয়োজন নেই, আর দিল্লি সেটা চাপাবে না। একদিকে মার্কিন প্রশাসনের কঠোর বার্তা, ভারতের তীব্র গোঁসা, বাংলাদেশ ওই চীন পাকিস্তান তুর্কি প্রেমের দিকে বেশি ঝুঁকেছে তার জন্যে, আর অন্যদিকে ভারতের মাটিতে বসে শেখ হাসিনার প্রত্যয়ী ঘোষণা আগামী ডিসেম্বরের মধ্যেই আমি ফিরে যাব। এই তিনের ধাক্কায় ঢাকার মসনদ বুঝতে পেরেছে যে দিল্লি এখন আর ওই ডিফেন্সিভ গেম খেলছে না বা রিঅ্যাক্টিভ গেম খেলছে না, দিল্লি এখন অ্যাক্টিভ মোডে চলে গেছে। ভারত এবার সরাসরি সাউথ এশিয়ান পাওয়ার পলিটিক্সের চালছে, আর এই জোড়া ধাক্কাতেই ঢাকার ক্ষমতাসীনদের মধ্যে ছড়িয়ে পড়ে প্রবল উৎকণ্ঠা ও উদ্বেগ। এই কূটনৈতিক চাপের প্রথম বাস্তব প্রতিফলন দেখা গেল কোথায় জানেন? ঐতিহাসিক গণভবনে। যে গণভবনকে এই মাত্র কয়েকদিন আগে, বোধহয় এক সপ্তাহ হয়নি এখনো, সেখানে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর তৈরি করা হয়েছে এবং সেই হিসেবে গড়ে তোলা হয়েছে মাত্র কয়েকদিন আগে, উদ্বোধন হয়েছে। সেই জাদুঘরের প্রদর্শনীতে চলল এক গোপন মেকওভার। কিরকম সেই মেকওভার? 8ই আগস্ট জাতীয় নাগরিক পার্টির প্রধান ও বিরোধী দলীয় নেতা নাহিদ ইসলাম তার প্রতিনিধি দল নিয়ে জাদুঘর পরিদর্শনে গিয়ে দেখলেন এক মারাত্মক ঘটনা ঘটে গেছে। তিনি অভিযোগ করেন সরকারের নির্দেশে রাতারাতি জাদুঘরের প্রদর্শনী থেকে সরিয়ে ফেলা হয়েছে ভারতের সীমান্ত হত্যা সম্পর্কিত সমস্ত নথিপত্র, তথ্যচিত্র। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো 2011 সালে বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানি খাতুনের যে স্মারক ভাস্কর্যটি জাদুঘরে রাখা হয়েছিল, সেটিও রাতারাতি সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। বাদ দেয়া হয়েছে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক প্রতিবাদ ও আন্দোলনের আলোকচিত্রগুলো। কেনই তাড়াহুড়ো? উদ্দেশ্য পরিষ্কার। কেন এক রাতের মধ্যে নিজেদের তৈরি করা মিথ্যে ও ঐতিহাসিক ন্যারেটিভ সেগুলো সরাতে হলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি আর কিছুই নয়, বাংলাদেশ যে চরম আতঙ্কিত, সেই চরম আতঙ্কিত হওয়ার ফসল এটা। ঢাকা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে আনুষ্ঠানিকভাবে ভারতকে চটিয়ে রাষ্ট্র পরিচালনা করা অসম্ভব। দিল্লির কঠোর অবস্থানের পর সরকার এখন যে কোনো মূল্যে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমাতে মরিয়া। বাংলা কথা বলছে কি, এসো ভাব করি, এতদিন যা হয়ে গেছে ভুলে যাও। তাই গণভবনের ভেতরে থাকা ভারত বিরোধী প্রতীকগুলো সরিয়ে নিয়ে দিল্লিকে এক ধরনের কূটনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে আমরা সম্পর্কে রিসেট বোতাম চাপতে তৈরি, আর খুনসুটি করব না, আমরা এখন থেকে ভাব খেলবো। একদিকে মিউজিয়াম থেকে ছবি গায়েব করা, আর অন্যদিকে প্রায় 2 মাস এড়িয়ে চলার পর তড়িঘড়ি একেবারে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের বৈঠকের সূচি চূড়ান্ত করা। এই দুটি ঘটনা স্পষ্ট প্রমাণ করে যে বাংলাদেশ সরকার ভয় পেয়েছে, আর ভয় পেয়ে এখন পুরো ব্যাকফুটে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যতই চেঁচান শেখ হাসিনার প্রতি ভারতের সমর্থন নিয়ে, তিনি ভালো করেই বোঝেন ভারত ফুটো কড়ির বেশি গুরুত্ব দেবে না তার বক্তব্যকে। কারণ এখন হাত পেতে ভিক্ষে চাওয়ার পালা, অনুগ্রহ চাওয়ার পালাটা বাংলাদেশের, ভারতের নয়। বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের গোল্লায় যেতে বসেছে ডিজেলের অভাবে। দয়া করে ডিজেল দাও।
30,000 মেট্রিক টন ডিজেল না দিলে আমাদের দেশ বন্ধ হয়ে যাবে, আর মাত্র তো 30,000 মেট্রিক টন। এটা তো, এই ডিজেল তো ভারতের হাতের ময়লা, দয়া করে দিন, নইলে আমরা মরে গেলাম। ভারত এখনো সাড়া দেয়নি, হিসাব করে দেখছে। ভারতকে আদৌ ভাব করতে তৈরি? নিশ্চয়ই, কেন করবে না ভাব? কিন্তু মনে রাখবেন, ভাব ভালোবাসার ভাষা এটা পরিস্থিতি অনুযায়ী পাল্টে যায়। গরজটা এখন বাংলাদেশের, সুতরাং একটু বেশি ঘাড় ঝোঁকাতে হবে, মানে নত হতে হবে বাংলাদেশকে। রাজনীতিতে রাস্তার স্লোগান আর রাষ্ট্র পরিচালনার চেয়ার, এ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। বিরোধী দলে বা আন্দোলনে থাকার সময় যারা ভারত বিরোধিতাকে মূল রাজনৈতিক মূলধন করেছিল, ক্ষমতায় বসে সেই একই পথ অনুসরণ করা কতটা বিপজ্জনক সেটা এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভূগোলকে কখনো অস্বীকার করা যায় না। 3 দিক দিয়ে ভারত পরিবেষ্টিত একটি দেশের পক্ষে ভারতের সাথে স্থায়ী শত্রুতা বজায় রেখে অর্থনৈতিক বা রাজনৈতিক স্থিতিশীলতা আনা অসম্ভব। সার্জিও গোরের বার্তা, শেখ হাসিনার অবস্থান এবং সাউথ ব্লকের অনমনীয় কূটনৈতিক অবস্থান, এই তিনের চাপে পড়ে ঢাকা যে হাঁসফাঁস করছে, ইউটার্ন নিতে বাধ্য হচ্ছে, তা কেবল অভ্যন্তরীণ বিতর্কেরই জন্ম দেয়নি, বরং প্রমাণ করেছে ভূ রাজনীতিতে আবেগের কোনো জায়গা নেই। এখন প্রশ্ন হচ্ছে, গণভবনের দেওয়াল থেকে ছবি সরিয়ে বা তড়িঘড়ি করে দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করে কি দিল্লি ঢাকার এই জমাট বরফ আদৌ গলবে? নাকি দিল্লির শর্ত পূরণ না করা পর্যন্ত এই কূটনৈতিক চাপ আরো বাড়বে? মনে রাখবেন, দিল্লির শর্তের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়গুলো যেমন আছে দুদেশের সম্পর্কিত, তেমনই আছে একটি বড় ইস্যু। সেটা হচ্ছে কি, আমি বারবার বলেছি তার কথা, শেখ হাসিনা ইস্যু। তার প্রত্যাবর্তন, তার নিরাপত্তা, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, 2027-এ সামনের বছর নতুন করে সংসদীয় নির্বাচন, এসব শর্ত পৌঁছে দেয়া হয়েছে ঢাকার কাছে। এসব শর্ত একটা একটা করে গুছিয়ে গুনে গুনে তুলে নেবে ভারত। তারেক নিরুপায়, কারণ ফান্দে পড়িয়া বগা কান্দে রে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, তারেক সরকারের এই হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন কি সঠিক কূটনৈতিক চাল, নাকি চরম আতঙ্কের বহিঃপ্রকাশ? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান।